দ্য রুথলেস ডিজায়ার, লেখিকা শ্রাবণী ইয়াসমিন, পর্ব ২০। হোয়াট দ্য ফাক। সকাল সকাল এডেনের বজ্রকঠিন চিৎকারে নোভার কাঁচা ঘুমটা যেন এক ঝটকায় ভেঙে চুরমার হয়ে গেল। ঘুমের ঘরে সে এতটাই আতঙ্কিত হলো যে আক্ষরিক অর্থই বিছানায় লাফিয়ে উঠে বসলো। বুকটা তার এমনভাবে ধকধক করছে যেন এই মুহূর্তে হৃৎপিণ্ডটা ছিঁড়ে বেরিয়ে আসবে। চোখ কসলাতে কসলাতে সে প্রথমে হতভম্ব হয়ে এডেনের দিকে তাকালো, যে কিনা রণমূর্তিতে তার সামনে দাঁড়িয়ে আছে। এরপর তড়িঘড়ি করে নিজের দিকে একবার নজর বুলিয়ে নিল। না, তার শরীরের পোশাক আশাক সব ঠিকঠাকই আছে। তার মানে কাল রাতে নেশাগ্রস্ত অবস্থায় থাকলেও লোকটা অন্তত তাকে ছিঁড়ে খুঁড়ে খায়নি। এইডেন রক্তবর্ণ চোখে আবারও গম্ভীর স্বরে গর্জন করে উঠল, তুমি আবার আমার রুমে আমার বিছানায় এসে কি করছো? সাহস তো তোমার দিনে দিনে বেড়ে যাচ্ছে দেখছি। নোভা পিটপিট করে এডেনের দিকে তাকালো। তার মায়াবী মণি দুটোতে ভয়ে কুঁকড়ে যাওয়ার বদলে আজ একরাশ বিরক্তির কালো মেঘ জমা হলো। সে কিছুটা তেজ দেখেই ঝাঁঝালো গলায় জবাব দিল, আজব তো, আপনি নিজেই কাল রাতে উন্মাদের মতো আমাকে ধরে হিড় হিড় করে টেনে আপনার বিছানায় নিয়ে ঘুমিয়েছেন। আমি কি পাগল যে যেচে আপনার মতো দানবের কাছে আসতে যাব? এইডেনের দৃষ্টি এবার ফ্লোরের দিকে গেল। ছড়িয়ে ছিটিয়ে থাকা অসংখ্য বিষাক্ত সিরিঞ্জ, কাঁচের অ্যাম্পুল আর কালচে রক্তের ছোপ দেখে কাল রাতে সেই বীভৎস স্মৃতির খণ্ডাংশগুলো তার মাথার ভিতর ভিড় করতে লাগলো। হাতের চিনচিনে ব্যথাটা অনুভব করতেই সে কিছুটা ধাতস্থ হলো। নোভার সেই নিষ্পাপ কাজলহীন মায়াবী বাচ্চা বাচ্চা মুখটার দিকে তাকিয়ে সে কিছু বলতে গিয়েও হঠাৎ থেমে গেল। ঘড়ির কাঁটার দিকে তাকাতেই তার কপাল কুঁচকে গেল। ৯টা বেজে গিয়েছে। 10:30টায় তার এক বিশাল ভার্চুয়াল মিটিং, যেখানে বিশ্বের 147টি দেশের বাঘা ভাগা মাফিয়া সম্রাট আর গ্যাংস্টাররা যুক্ত থাকবে। সেখানে তার থাকাটা আবশ্যক, কারণ এই জরুরি মিটিং সে নিজেই ডেকেছে। নোভা এডেনে চলে যাওয়ার দিকে একদৃষ্টিতে তাকিয়ে রইল। সে বিছানা থেকে নামার জন্য পা বাড়াতেই তলপেটের ভেতর এক তীব্র বিষাক্ত মোচড় অনুভব করল। ব্যথার চোটে সে এক পাও এগোতে পারল না, উল্টে বিছানায় ধপ করে বসে পড়ল। পেটটা বারবার মুচড়ে উঠছে তার। মনে হচ্ছে কেউ যেন ধারালো কোনো যন্ত্র দিয়ে নাড়িভুড়ি টেনে ছিঁড়ছে। সে বেশ কিছুক্ষণ ওভাবেই কুঁকড়ে বসে রইল। ব্যথা কমার বদলে প্রতি মিনিটে যেন কয়েক গুণ হারে বাড়ছে। এইডেন যে কোনো সময় বেরিয়ে পড়বে। তখন সে একাই বিশাল গোলকধাঁধার মতো প্রাসাদে এই অসহায় অবস্থায় কি করবে? যন্ত্রণায় আর দুশ্চিন্তায় সে ঠোঁট কামড়ে চোখের জল আটকানোর বৃথা চেষ্টা করতে লাগলো। ঠিক তখনই বাথরুমের শাওয়ার বন্ধ হওয়ার শব্দ কানে এলো। নোভার কোনো উপায় না পেয়ে দ্রুত ধবধবে সাদা রেশমি কমফোর্টারটা টেনে একদম নাক পর্যন্ত মুড়ি দিয়ে শুয়ে পড়ল। এডেন বাথরুম থেকে কোমর পর্যন্ত তোয়ালে জড়িয়ে বেরিয়ে নোভাকে ওভাবে পড়ে থাকতে দেখে এগিয়ে এলো। তার সেই চিরচেনা পুরুষালী দর্প আর তাচ্ছিল্য মেশানো কণ্ঠে বলল, এই যে স্লিপিং বিউটি, ড্রামা বন্ধ করে এবার উঠুন, আমার বিছানা ছাড়ুন, আমাকে তৈরি হতে হবে। নোভা তবুও নড়ল না, সারা শব্দহীন হয়ে পড়ে রইল। এডেন বিরক্ত হয়ে একটানে কমফোর্টারটা মুখ থেকে সরিয়ে ফেলল। দেখল নোভা যন্ত্রণায় নীল হয়ে নিজের মুখটা কুঁচকে রেখেছে। ফ্যাকাশে কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। এডেন ভ্রু উঁচিয়ে কঠিন স্বরে জিজ্ঞেস করল, হোয়াট হ্যাপেন্ড? নোভা ক্লান্ত চোখে এডেনের উন্মুক্ত তপ্ত ভেজা শরীরের দিকে তাকালো। ফোলা ফোলা হাতের পেশি আর চুইয়ে পড়া পানির ফোঁটাগুলোর দিকে তাকিয়ে সে তীব্র শারীরিক যন্ত্রণার মাঝেও কিছুটা লজ্জা পেল। সে খুব ক্ষীণস্বরে মিনমিন করে বলল, পিরিয়ড, ভীষণ পেট ব্যথা করছে আমার। এডেনের পাথরে দৃষ্টি এবার বিছানার দিকে গেল। দামি সাদা চাদর আর রেশমি কমফোর্টারে রক্তের লালচে ছোপ লেগে একদম জঘন্য হয়ে গিয়েছে। সে কয়েক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল, যেন পরিস্থিতিটা বিচার করে দেখছে। এরপর অত্যন্ত শান্ত আর ভারী গলায় জিজ্ঞেস করল, প্রয়োজনীয় সব কিছু আছে তোমার কাছে? না থাকলে বলতে পারো। নোভা অসহায়ভাবে দুই দিকে মাথা নাড়ল। এডেন আবার ঘড়ির দিকে তাকালো। হাতে এখনো কিছুটা সময় আছে ঠিকই, কিন্তু তার মতো একজন ব্যস্ত অপরাধ জগতের অধিপতির পক্ষে এই পরিস্থিতিতে সময় নষ্ট করাটা স্রেফ বিলাসিতা। তবুও সে নোভার ওই বিধ্বস্ত ফ্যাকাশে চেহারার দিকে তাকিয়ে হঠাৎই নমনীয় হলো। সংক্ষিপ্তভাবে আদেশ দিল, গিভ মি জাস্ট 2 মিনিটস। এই বলেই সে ঝড়ের গতিতে আলমারি থেকে একটা ব্ল্যাক প্যান্ট ও শার্ট বের করে চটজলদি পরে নিল। নোভা তখন পেটের ব্যথায় বিছানায় আক্ষরিক অর্থে মুচড়ে শুয়ে অস্ফুট স্বরে কাতরাচ্ছে।
এডেন আর এক সেকেন্ডও দেরি করল না, সে ঝুঁকে পড়ে এক হ্যাঁচকা টানে নোভাকে তার শক্তিশালী দুই বাহুর ওপর পাজগোলা করে কোলে তুলে নিল। নোভার হালকা পাতলা শরীরটা এডেনের বলিষ্ঠ আর চওড়া বুকের সাথে নিবিড়ভাবে লেপ্টে রইল। নোভা এডেনের কোল থেকে নামার জন্য ছটফট করতে লাগলো। তার ফ্যাকাশে মুখটা লজ্জায় আর অস্বস্তিতে নুয়ে পড়েছে। সে অতিশয় মলিন কণ্ঠে অস্ফুট স্বরে বলল, আমার কাছে প্যাড নেই, ব্লিডিং হচ্ছে আমার, এভাবে কোথাও যাওয়া যাবে না। এডেন বিন্দুমাত্র বিচলিত না হয়ে একদম নিরুদ্বেগভাবে জবাব দিল, সো। নোভা আবার মিনমিন করে মিনতি ভরা গলায় বলল, আপনার গায়ে লেগে যাবে, কাপড় নষ্ট হবে আপনার, আর আপনি তো সবে শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে এলেন। এডেন নোভার কথার বিন্দুমাত্র পাত্তা দিল না, তাকে আরো শক্ত করে জাপটে ধরে ঘরের বাইরে বেরিয়ে গেল। বাইরে তখন তুষারপাতের শুভ্র চাদর বিছানো, রাস্তাঘাট আর জনপদ একদম নিস্তব্ধ। শীতের প্রকোপ থেকে বাঁচানোর জন্য এডেন নিজের আলমারি থেকে বের করা দামি পশমি জ্যাকেট আর টুপি দিয়ে নোভাকে মুড়িয়ে দিল। এরপর গাড়িতে উঠে নোভাকে নিজের কোলে বসিয়ে রাখলো, যেন নোভা কোনো অতি মূল্যবান কোমল বস্তু, যা একটু আলগা করলে ভেঙে যাবে। নোভার ভীষণ লজ্জা লাগছে, মনে মনে সে নিশ্চিত যে এতক্ষণে এডেনের দামি পোশাকে রক্তের দাগ লেগে তাকে নোংরা করে দিয়েছে সে। কিন্তু এডেন সম্পূর্ণ ভাবলেশীন, যেন এটা খুবই স্বাভাবিক একটা বিষয়। পেট ব্যথার তীব্রতায় নোভার কোনো বাদানুবাদে জড়াতে পারল না। সে নিস্তব্ধ হয়ে এডেনের চওড়া বুকে মুখ লুকিয়ে কুঁকড়ে রইল। শহরের এক বিশাল লাক্সারি শপিং কমপ্লেক্সের সামনে এসে গাড়ি থামল। এডেন প্রথমে নোভাকে গাড়িতে বসিয়ে একাই নামতে চেয়েছিল, কিন্তু নোভার ব্যথায় কাতর মুখটা দেখে তার বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠল। সে তাকে একা রাখার ঝুঁকি নিল না। নোভাকে ভালো করে জ্যাকেটে পেঁচিয়ে পাজগোলা করে কোলে নিয়ে মলের ভেতর ঢুকলো সে। ভেতরে ঢুকতে রিসেপশনিস্ট আর নিরাপত্তা রক্ষীরা তাদের দিকে অদ্ভুত আর বিস্ফোরিত চোখে তাকালো। এডেন জায়দাদের মতো একজন ভয়ঙ্কর ব্যক্তিত্ব এভাবে একটি মেয়েকে কোলে নিয়ে ঘুরছে, দৃশ্যটা তাদের কল্পনারও বাইরে ছিল। কিন্তু এডেন সেসব থোড়াই কেয়ার করলো। সে চাইলে স্রেফ একটা ফোন কলে পুরো দোকানটাই কিনিয়ে নিজের দরজায় আনতে পারত। কিন্তু নোভার ব্যক্তিগত জিনিস অন্য কোনো থার্ড পারসন ছুঁয়ে দেখবে, এই চিন্তাটাই তার কেন যেন অসহ্য লাগছিল। হাইজিন পণ্যের সারিতে গিয়ে এডেন স্থির হয়ে দাঁড়ালো। শত শত ব্র্যান্ডার প্যাকেট দেখে সে কিংকর্তব্য বিমুখ হয়ে গেল। এখান থেকে কোনটা ভালো আর কোনটা খারাপ তা বোঝার বিন্দুমাত্র জ্ঞান তার নেই। বিরক্তি নিয়ে সে একের পর এক প্যাকেট শেলফ থেকে ট্রলিতে নিতে লাগলো। নোভার খেয়াল হতেই সে আঁতকে উঠে চেঁচিয়ে বলল, আরে আরে, করছেন কি আপনি, এত নিচ্ছেন কেন? এডেন তার গম্ভীর গলার স্বর বজায় রেখে সপাটে জবাব দিল, শহরের শিশু বাচ্চা জোয়ান আর বুড়িদের মাঝে বিলিয়ে দিব তাই নিচ্ছি। নোভা চরমভাবে হতভম্ব হয়ে বলল, মানে? মানে কিছু না, সাইলেন্ট থাকো, আর কি নেওয়া লাগবে বলো। নোভা মুখ নিচু করে ছোট করে জবাব দিল, আর কিছু লাগবে না। এইডেন দ্রুত সব কিছু নিয়ে রিসিপশনে গিয়ে দাঁড়ালো। ক্যাশ কাউন্টারে দামি জিনিসগুলো রেখে অত্যন্ত কড়া স্বরে বলল, এইগুলো সব জলদি প্যাক করে দিন, আই এম ইন এ হ্যারি। আশেপাশের মানুষজন তখন ফিসফিস করছে, সকলের চোখে মুখে অদ্ভুত বিস্ময়। রিসিপশনিস্ট নিজেই হাত কাঁপিয়ে প্যাক করছে। এডেন জায়দাদের নাম সে বহুবার শুনেছে, আজ তাকে সামনাসামনি দেখে সে বাকরুদ্ধ। তার মনেও প্রশ্ন জাগলো, এমন সুপুরুষ একজন মানুষ কিভাবে এত বড় ক্রিমিনাল হতে পারে। নাহিয়ান লিলিকে নিয়ে এক জরাকীর্ণ ক্যাফের এক শান্ত কোণে মাথা নিচু করে বসে আছে। আজ তার সাথে তাহসিন বা বেঞ্জামিন কেউ নেই, সে একা এসেছে লিলির মুখোমুখি হতে। আগের দিন তুষারপাতের মাঝে লিলিকে ওভাবে ফেলে চলে যাওয়ার জন্য সে আজ অত্যন্ত বিনয়ের সাথে ক্ষমা চেয়ে নিয়েছে এবং নিজের আগ্রহেই লিলিকে আবারও দেখা করতে অনুরোধ করেছে। লিলি একদৃষ্টিতে নাহিয়ানের দিকে তাকিয়ে আছে। লোকটার ব্যক্তিত্বে এমন কিছু একটা আছে যা তাকে চুম্বকের মতো টানে। সে কৌতূহল সামলাতে না পেরে জিজ্ঞেস করল, নোভাকে আপনি কবে থেকে ভালোবাসেন? নাহিয়ান জানালার বাইরে দৃষ্টি দিল। নোভার কথা মনে পড়তেই তার ঠোঁটের কোণে এক চিলতে স্নিগ্ধ হাসি ফুটে উঠল। সেদিনের সেই বৃষ্টির দুপুর, নোভার বৃষ্টিতে ভিজে চিপসে যাওয়া সেই নিষ্পাপ মুখটা আজও তার স্মৃতির পাতায় জীবন্ত হয়ে আছে। সে এক দীর্ঘশ্বাস ফেলে মুচকি হেসে বলল, বাসি বেশ অনেকদিন আগে থেকেই ও আমার অস্তিত্বের সাথে মিশে আছে। লিলি সামান্য হাসল। নাহিয়ান যতবার সামনে আসে লিলির বুকের ভেতর এক চিনচিনে কাঁপুনি ধরে। সে নিজেকে সামলে নিয়ে বলল, তারপর বলুন, আজ আবার হঠাৎ কেন ডাকলেন? নাহিয়ান জিভ দিয়ে নিজের শুকনো ঠোঁটজোড়া একবার ভিজিয়ে নিল।
তার চোখে মুখে এখন এক অদ্ভুত কাঠিন্য। সে ধীর স্থিরভাবে বলল, আমার গতকাল এইডেন জায়দাতের সাথে দেখা হয়েছে। লিলির কপালে চিন্তার ভাঁজ পড়ল। এইডেন জায়দাতের নাম শুনলেই তার শরীরে একটা শীতল স্রোত বয়ে যায়। সে তৎক্ষণাৎ সতর্ক করে দিয়ে বলল, আপনি ওই লোকের থেকে যতটা সম্ভব দূরে থাকবেন। ভীষণ বিপজ্জনক আর খারাপ লোক সে। নাহিয়ান এক অদ্ভুত তাচ্ছিল্যের হাসি হাসল। তার দু চোখে তখন আগুন ঝরছে। সে গম্ভীর গলায় বলল, আমার জান যে ওর খাঁচায় বন্দি, নিজের জানকে সারাতে হলে জীবনবাজি না রাখলে চলে নাকি? লিলি কিছুটা থতমত খেয়ে গেল। সে অবাক হয়ে জিজ্ঞেস করল, জানবন্দি বলতে ঠিক কি বোঝাতে চাইলেন? নাহিয়ান এবার লিলির চোখের দিকে সরাসরি তাকালো। প্রতিটি শব্দ উচ্চারণ করলো খুব স্পষ্ট করে। আমার পরই আমার নোভাকে ওই হারামিটা নিজের কাছে বন্দি করে রেখেছে। আমি সব খোঁজ নিয়েছি লিলি। লিলি মুহূর্তের জন্য বাকরুদ্ধ হয়ে গেল। সে কথা খুঁজে পেল না। একরাশ বিরক্তি আর পরাজয়ের গ্লানি নিয়ে সে ধীর কণ্ঠে বলল, যাক, সব তো তাহলে জেনেই গিয়েছেন। আমাকে আর প্রয়োজন নেই হয়তো আপনার। না, ভুল বলছেন, আপনাকে এখনো প্রয়োজন আছে। নাহিয়ান বেশ রহস্যময়ভাবে বলল। এরপর যোগ করল, আমি আপনার ভাই আজরানের সাথে পরিচিত হতে চাই। লিলি এবার আকাশ থেকে পড়ল। তার পুরো শরীর যেন অবশ হয়ে আসছে। আজরান যে তার ভাই, এই তথ্যটা নাহিয়ান কোত্থেকে পেল? সে কিছু জিজ্ঞেস করতে যাবে, তার আগেই নাহিয়ান বোমার মতো দ্বিতীয় তথ্যটা ছুড়ে দিল। নোভার মায়ের খুনের ব্যাপারটা নিয়ে আজরানের সাথে সরাসরি কথা বলতে চাই আমি। লিলির মুখের বর্ণ মুহূর্তে ফ্যাকাশে হয়ে গেল। তার পায়ের তলা থেকে যেন মাটি সরে যাচ্ছে। নোভার মা খুন হয়েছিল, এই গোপন সত্যটা নাহিয়ান জানল কি করে? খোদ লিলিও তো এই খুনের খবরটাই ঠিক মতো জানতো না। নাহিয়ানের এই অতলান্তিক জ্ঞানের উৎস কোথায়? ৩৬ তলা উচ্চতার সেই আকাশচুম্বী দালানে ২৪ তলায় এডেন জায়দাতের আলিশান পার্সোনাল কেবিনে নোভা এখন একা নয়। তার সামনে বিশাল কাচের টেবিল জুড়ে বাহারি সব খাবার, যা সে কিছুক্ষণ আগে শেষ করেছে। শপিং মল থেকে এডেন তাকে এক প্রকার জোর করে সোজা নিজের অফিসে নিয়ে এসেছে। অজুহাত ছিল তার নাকি ভীষণ জরুরি আর গুরুত্বপূর্ণ এক মিটিং আছে। কিন্তু আসার পর থেকে নোভা কোনো মিটিংয়ের চিহ্নও দেখল না। এইডেন তার সেই দামি লেদারের রিভলভিং চেয়ারে হেলান দিয়ে বসে আছে, এক হাত ঠোঁটের ওপর রাখা, আর তার তীক্ষ্ণ দৃষ্টি স্থির হয়ে আছে নোভার ওপর। শুরুতে নোভার কিছুটা অস্বস্তি লাগলেও এখন তার রীতিমতো বিরক্তি ধরছে। এইভাবে কেউ অপলক তাকিয়ে থাকলে কি শান্তিতে চকলেট খাওয়া যায়? নোভাকে অফিস নিয়ে আসার কিছুক্ষণের মধ্যেই এক লোক কোথা থেকে জানি বিশালাকার ৪ কার্টুন ডার্ক চকলেট দিয়ে গিয়েছে। নোভা আপাতত একটা প্যাকেট খুলে আয়েশ করে খাচ্ছিল। কিন্তু এইডেনের সেই শকুনের মতো তীক্ষ্ণ আর নেশাতুর চোখের সামনে বসে থাকা দায়। নোভা এক প্রকার বিরক্ত হয়ে চিবিয়ে চিবিয়ে বলল, এইভাবে তাকিয়ে আছেন কেন? খুব বিরক্ত লাগছে কিন্তু। এডেন তার চোখ দুটো আরো সরু করলো। চেয়ার ছেড়ে ধীর পায়ে উঠে দাঁড়ালো সে। বাঘের মতো নিঃশব্দ চরণে এগিয়ে এলো নোভার একদম কাছে। নোভার সামনে পাহাড়ের মতো দাঁড়িয়ে সে নিচু স্বরে বলল, তোমার কি মনে হচ্ছে না যে আজকাল তুমি আমার সাথে একটু বেশি মুখ চালাচ্ছ? ভুলে যেও না কার সামনে দাঁড়িয়ে আছো। নোভার গালের চকলেটটুকু শেষ করে এক জেদ নিয়ে উঠে দাঁড়ালো। কিন্তু না, এডেন দানবের মতো উঁচু, তার কাজ সমানও হতে পারছে না সে। নোভা দমে যাওয়ার পাত্রী নয়। সে হুট করে সোফার ওপর উঠে দাঁড়ালো। এবার সে মোটামুটি এডেনের চোখের বরাবর আসতে পেরেছে, যদিও এখনো সামান্য নিচে। সোফায় দাঁড়িয়ে কোমর দুলিয়ে নোভা বেশ দাপটের সাথে বলল, মুখ তো চালাবই, আপনি বরং আমাকে গাড়ি চালানো শেখান, তাহলে আর মুখ চালাবো না। নোভার এই অদ্ভুত আবদার আর সোফার ওপর দাঁড়িয়ে সমান হওয়ার চেষ্টা দেখে এইডেনের ঠোঁটের কোণে এক চিলতে দুর্লভ হাসি ফুটে উঠল। সে নোভার কোমর জড়িয়ে ধরে নিজের আরো কাছে টেনে নিল। নোভা হকচকিয়ে গেল এইডেনের এমন আকস্মিক স্পর্শে। এই বলেই নোভা খিলখিল করে হেসে ফেলল। কিশোরী সুলভ সেই হাসিতে পুরো কেবিনটা যেন এক মুহূর্তের জন্য প্রাণ ফিরে পেল। তবে নোভার এই উত্তর বা আচরণে এডেন মোটেও সন্তুষ্ট হতে পারল না। বরং তার কপালে চিন্তার রেখা ফুটে উঠল। মেয়েটা আজকাল বড্ড বেশি কথা শিখে যাচ্ছে, তার অবাধ্য হওয়ার সাহস দেখাচ্ছে। এডেন ফোঁস করে একটা দীর্ঘশ্বাস ফেলল। কথা না বাড়িয়ে সে নোভাকে এক ঝটকায় নিজের কাঁধে তুলে নিল। নোভা অপ্রস্তুত হয়ে এইডেনের পিঠ খামচে ধরে চিৎকার করতে লাগলো তাকে নামানোর জন্য। কিন্তু এইডেন সেই চিৎকারে কান্না দিয়ে সোজা তার বিশাল ডেস্কের ওপর নোভাকে বসিয়ে দিল। নোভা ভ্রুকুচকে রাগে চোখে তাকিয়ে রইল। বোঝাই যাচ্ছে
সেই জবরদস্তিতে বেশ বিরক্ত এডেন ঠোঁট বাঁকিয়ে সামান্য হাসল। এক খুনে অথচ মায়াবী হাসি সে নোভার মুখের দিকে ঝুঁকে এলো। নোভার ঠোঁটের কোণে সামান্য চকলেট লেগেছিল। এডেন নিজের আঙুল দিয়ে আলতো করে সেই চকলেটটুকু পরিষ্কার করলো এবং কোনো দ্বিধা ছাড়াই সেই আঙুল নিজের মুখে পুরে নিল। নোভার চোখ জোড়া বিস্ময়ে ছানা বড়া হয়ে গেল। এডেনের উত্তপ্ত নিঃশ্বাস তখন তার মুখে আছড়ে পড়ছে। এক অদ্ভুত মাদকতার ঘোরের মাঝে এডেন ধীরে ধীরে আরো এগোতে থাকলো। যখন তাদের নাসারন্ধ একে অপরকে স্পর্শ করল, নোভা ভয় আর উত্তেজনায় নিজের চোখ বুজে ফেলল। পরক্ষণেই দুই জোড়া অধর এক বিন্দুতে মিলিত হলো। নোভা আবেশে আর ঘরে এডেনের শার্টের কলারটা নিজের মুষ্টিতে শক্ত করে চেপে ধরল। এডেন আজ কোনো তাড়াহুড়ো করছে না। অত্যন্ত ধীর লয়ে প্যাশনেটভাবে সে নোভাকে চুম্বন করে যাচ্ছে। এক গভীর ফ্রেঞ্চ কিস। এই প্রথম নোভা অনুভব করলো এই নিষ্ঠুর মানুষটা এত জেন্টেল আর দরদি হয়েও কাউকে ভালোবাসতে পারে। ঠিক সেই মুহূর্তে ক্যাবিনের দরজাটা কোনো সংকেত ছাড়াই ঠাস করে খুলে ভেতরে ঢুকলো গ্যাভিন। তার ঠিক পেছনেই অলিভার। তারা মূলত এসেছে আজকের সেই মহাগুরুত্বপূর্ণ মিটিংটায় বস কেন হঠাৎ বাতিল করলেন তার কারণ জানতে। 147টি দেশের গ্যাংস্টাররা হাজির হয়েছিল, শুধু তাদের বসই জাননি এটা অকল্পনীয়। ভেতরে দৃশ্য দেখে গ্যাভিন আর অলিভারের পা যেন মাটিতে গেঁথে গেল। নোভা লোকজনের উপস্থিতি টের পেয়ে চমকে উঠল এবং বড় বড় চোখ মেলে এডেনকে সারানোর চেষ্টা করলো, কিন্তু এডেন যেন আজ ধরাছোঁয়ার বাইরে। সে নোভার ঠোঁটে কামড় বসিয়ে তাকে আরো নিবিড়ভাবে ধরে রাখল। এখন এই জগৎ সংসার তার কাছে তুচ্ছ। সে এক হাতে নোভার ঘাড় শক্ত করে ধরে অন্য হাতে ইশারায় গ্যাভিনদের বেরিয়ে যেতে বলল। তার সেই ইশারাই ছিল এক ভয়ঙ্কর সতর্কবাণী। ওরা আর এক সেকেন্ডও দেরি না করে দ্রুত কেবিন থেকে বেরিয়ে পড়ল। দরজার বাইরে এসে গ্যাভিন অলিভারের দিকে তাকিয়ে ঢোক গিলে বলল, তুই কি কিছু দেখেছিস? অলিভার রোবটের মতো ভাবলেশহীন মুখে বলল, না, আমি তো কিছুই দেখিনি। তুই কানা আর আমিও অন্ধ, আমরা কেউই আসলে কিছু দেখিনি। গ্যাভিনও তার সাথে তাল মিলিয়ে মাথা নাড়ল। হ্যাঁ, ঠিক বলেছিস। চল, অন্ধ তোকে এখান থেকে নিয়ে যাই, চোখে তো কিছুই দেখিস না তুই। অলিভার এবার বিড়বিড় করে বলল, বস হাজারবার বলেছেন পারমিশন ছাড়া ভেতরে না ঢুকতে, কিন্তু তুই তো কোনোদিন কথা শুনবি না। দোয়া কর যেন কাল আমাদের সত্যি সত্যি কানা আর অন্ধ না বানিয়ে দেয়।